ইরান ইসরায়েল যুদ্ধ, আর এই যুদ্ধ নিয়ে কিন্তু গোটা বিশ্ব জুড়ে এক প্রকার উদ্বিগ্ন তৈরি হচ্ছে, গোটা বিশ্ব জুড়ে এক প্রকার উদ্বেগ পাচ্ছে। তবে এবার ইরান ইসরায়েলের যুদ্ধের মধ্যেও ভারতে অশনি সংকেত, কারণ ইরানে পরমাণু ঘাঁটি ধ্বংসের মৃত্যুদূত তেজস্ক্রিয় বিকিরণ পৌঁছাবে ভারতেও। তবে কি হিরোশিমার বিভীষিকা দেখবে দেশ? বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এই মুহূর্তে বিজ্ঞান কর্মী প্রদীপ্ত রায়। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। তিনবার পারমাণবিক বিষক্রিয়ার ভয়াবহতা দেখেছে এই পৃথিবী, আবারও কি ভয়াবহতার শিকার হতে চলেছে দেশ? কি বলবেন? পারমাণবিক যে কেন্দ্রগুলো আছে সেগুলিতে এমনিতে খুব সুরক্ষিত থাকে, কিন্তু তার থেকে কি বিকিরণ কতটা হয় সেটা সবটাই একটা ধোঁয়াশার মধ্যে আছে। আন্তর্জাতিক যে নিরীক্ষণ যে সংস্থা আছে বা এই ব্যাপারে মনিটরিং যে সংস্থা আছে রাষ্ট্রসংঘের, তারাও বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ করছেন যে যেভাবে মিসাইল অ্যাটাক করা হচ্ছে, বোম্বিং করা হচ্ছে পারমাণবিক কেন্দ্রগুলোতে, তাতে মাটির অনেক গভীরে বা 300 থেকে 400 ফুট গভীরে থাকা সত্ত্বেও তার থেকে বিকিরণের সম্ভাবনা আছে, সেটা বলা হচ্ছে। এবং সারা পৃথিবী জুড়ে বিভিন্ন রাষ্ট্র, মানে 9টি রাষ্ট্র ইতিমধ্যে পারমাণবিক বোমা তৈরিতে সক্ষম হয়েছে। এছাড়া আরো বেশ কিছু রাষ্ট্র সে ব্যাপারে গবেষণা চালাচ্ছে, কেউ প্রকাশ কেউ গোপনে। বেশিরভাগই তাদের যে পারমাণবিক গবেষণাগুলো আছে সেগুলি তারা বলে থাকেন যে বিভিন্ন যে মানে উন্নয়নমূলক কাজের জন্য ওরা মানে এগুলো ব্যবহার করে থাকেন, এই গবেষণাগুলোকে কাজে লাগান। বোমা তৈরিতে সেই গবেষণা করছেন সেটা সাধারণত ওরা বলেন না। তবুও দেখা যায় যে যেটাই হোক, পারমাণবিক বোমাই হোক বা পরমাণু কেন্দ্রগুলোতে যে গবেষণাগুলো করা হচ্ছে, ডেভেলপমেন্ট ওয়ার্ক যেগুলো করা হচ্ছে কৃষি ক্ষেত্রে বা অন্যান্য শিল্প ক্ষেত্রে বিকাশের জন্য, সেগুলি বিকিরণ হয় প্রত্যেক ক্ষেত্রে সমান পরিমাণ মানে সম্ভাবনা থেকে যায়। যার থেকে পারমাণবিক নিষ্ক্রিয়তা কতটা ভারতে পৌঁছাবে সেটা তো অ্যাকচুয়ালি মানে বিতর্ক সাপেক্ষ, কিন্তু সেটা এই মুহূর্তে বলা খুব মুশকিল। আশঙ্কার জায়গা। অন্যদিকে যদি এই তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ে তবে ক্যান্সার সহ অন্যান্য রোগের ঝুঁকিও কি বাড়তে পারে? কারণ ভারতে যেভাবে জনসংখ্যা বাড়ছে, তা অন্যদিকে যেভাবে কৃষি নির্ভর ভারত, প্রায় 50% মানুষ কৃষির উপর নির্ভরশীল, সেক্ষেত্রে কৃষিক্ষেত্রেও কি এর প্রভাব আর্থিক বা সামাজিক দুক্ষেত্রেই পড়তে পারে, অর্থাৎ বিপদের মুখে ফেলে দিতে পারে ভারতকে? ভারতকে যেমন ফেলতে পারে, ইরানের পার্শ্ববর্তী অন্যান্য রাষ্ট্রগুলি আছে সেখানেও ফেলতে পারে। আর তেজস্ক্রিয় বিকিরণের ব্যাপারটা তো নানাভাবে আসছে। অ্যাকচুয়ালি এখন একটা ঘটনা হয়েছে বলে, মানে যেহেতু ইরানের 3টি পারমাণবিক গবেষণা কেন্দ্রে বোমা নিক্ষেপ করা হয়েছে, তার জন্য কথাটা এত বেশি ব্যাপকতা পাচ্ছে। কিন্তু আসলে বিভিন্ন তেজস্ক্রিয় বিকিরণ কিন্তু ইতিমধ্যেই সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়ে চলেছে, বিভিন্ন মাত্রায় হয়ে চলেছে। ভারতেও তো পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলো আছে, সেখান থেকে যে তেজস্ক্রিয় বিকিরণ কিছু মাত্রায় হয় না এটা 100% প্রুফ বা সুরক্ষিত সেটাও আমরা কিন্তু সবাই বলতে পারি না। আসলে মানে আরো যে বিভিন্ন জায়গাতে, চীনে পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলো আছে, রাশিয়াতে আছে পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলো, ফলে সেখান থেকে হয়তো তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে না। চেরনোবিলে একটা ঘটনা হয়েছিল আমরা জানি, আজকের থেকে প্রায় 20-22 বছর আগে, তো সেখানেও হয়েছে। ফলে এই বিকিরণগুলি বিভিন্ন জায়গায় হয়ে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন জায়গায় যে গোপনে যে বিভিন্ন পরীক্ষা হচ্ছে, সমুদ্রে হচ্ছে, তার থেকেও বিকিরণ হচ্ছে। আলাদা করে ইরানের এই ঘটনার মধ্যে কি বিকিরণ হবে, কতটা হবে, সেটা এখনো কিন্তু কোন সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি। হতে পারে, নাও হতে পারে, কিন্তু সারা পৃথিবী জুড়ে যে পরমাণু সংক্রান্ত যে গবেষণাগুলো চলছে, সমস্ত পরমাণু গবেষণায় শুধুমাত্র অ্যাটম বোমা তৈরিতে মানে বা নিউক্লিয়ার বোম তৈরিতে কিন্তু ব্যবহৃত হয় না। পরমাণু চুল্লিগুলো নানা ধরনের কাজগুলো করে থাকে, শক্তি উৎপাদনের বিভিন্ন যে প্রক্রিয়াগুলো আছে তার সঙ্গে মানে যুক্ত আছে। ফলে সেখান থেকেও বিকিরণের সম্ভাবনা সবসময় আছে। সুরক্ষার ব্যবস্থাও যেমন থাকে, তার সঙ্গে বিকিরণের সম্ভাবনা থাকে। কোনো গবেষণা বা কোনো পারমাণবিক কার্যকলাপ 100% নয়। অন্যদিকে আরো একটা বিষয় জানবো, যে হিরোশিমার যে বিভীষিকার কথা আমি প্রথমেই বলছিলাম, এবং অন্যদিকে যেভাবে দেখা যাচ্ছে যে মিসাইল ছোড়া হচ্ছে, তাতে যে বিকিরণ, এতে বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হতে পারে, বিশেষ করে ভারত নয় অন্যান্য দেশেরও মাটি দূষিত হতে পারে, প্রভাব পড়তে পারে বাতাসে। তা এই সমস্ত বিষয়ে যদি বিশেষ করে ভারতকেই বাঁচাতে হয়, তবে এই মুহূর্তে কি করতে হবে বা কি করণীয়? প্রথম কথা হচ্ছে সারা বিশ্ব জুড়ে যে গবেষণাগুলো আছে তার উপর যদি নিয়ন্ত্রণ না থাকে,
তাহলে কিন্তু সেটা হয় না। আসলে প্রত্যেক রাষ্ট্রে তার নিজস্ব কিছু প্রকাশ্য ঘোষণা থাকে, কিছু গোপনীয়তা থাকে। এই গোপনীয়তার জায়গাটা প্রত্যেক রাষ্ট্র যেহেতু মেনটেন করছে, ফলে আমাদের পক্ষে সেটা হিসেব করা খুবই মুশকিল কে কোথায় কোন তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে। সেক্ষেত্রে যদি সারা বিশ্ব জুড়ে যদি মনিটরিং যদি না হয়, সঠিকভাবে যদি মনিটরিং না হয়, এবং সারা বিশ্ব এই যে এখন যে যুদ্ধের আবহ আছে এবং দ্বন্দ্বগুলি আছে, রাষ্ট্রে রাষ্ট্রে বিভিন্ন পুঁজিগোষ্ঠীর মধ্যে যে পারস্পরিক দ্বন্দ্বগুলি আছে, তেল সংক্রান্ত এখন যে সমস্যা চলছে মধ্যপ্রাচ্য জুড়ে, তেলের মালিকানা, তেলের বিজনেস যেটা আছে, আন্তর্জাতিক দেশটার মালিকানা কারা থাকবে সেটা নিয়ে যে দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্বগুলি নিরসন যদি না হয়, তাহলে কিন্তু এই থ্রেট বা এই আশঙ্কা এগুলো থেকেই যাবে। এর থেকে মুক্তির উপায় নেই। এই মুক্তি আসতে পারে তখনই যখন বিশ্বজুড়ে যখন সমস্ত যুদ্ধ প্রক্রিয়াগুলো তখন বন্ধ হবে, এবং তাছাড়া এই গবেষণাগুলি যখন আছে তখন একটা সার্বিক নিয়ন্ত্রণের মধ্যে আসবে, তখনই সেটা সম্ভব। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিভিন্ন যে আন্তর্জাতিক গোষ্ঠীগুলো তৈরি হচ্ছে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে G7 থেকে শুরু করে, ব্রিক্স থেকে শুরু করে নানা রকম গোষ্ঠী আছে, এশিয়াতে কিছু রাষ্ট্র আছে, মানে সারা পৃথিবী জুড়ে অনেকগুলো কিন্তু বিভিন্ন রাষ্ট্রকে নানা রকম কৌশলগত কারণে, অর্থনৈতিক এবং বাণিজ্যিক কৌশলগত কারণে বিভিন্ন গ্রুপ করেছে। এই গ্রুপগুলি দেখা যাচ্ছে বিভিন্ন সময় কি হচ্ছে, যে কাজকর্মগুলি করছে বা যে সনদরা তৈরি করছে বা সিদ্ধান্তগুলো যেগুলো নিচ্ছে সেগুলো কিন্তু রূপায়িত হচ্ছে না। এবং রূপায়িত না হওয়ার ফলে কি হচ্ছে, যে প্রত্যেক রাষ্ট্রে আলাদা আলাদা এজেন্ডা নিয়ে চলছে। এই আলাদা আলাদা এজেন্ডা নিয়ে চলার ফলে কি হচ্ছে, এক রাষ্ট্রের গবেষণা আরেক রাষ্ট্রের স্বার্থের ক্ষেত্রে হানিকর হয়ে দাঁড়াচ্ছে, এক রাষ্ট্রের বাণিজ্যিক কার্যকলাপ আরেক রাষ্ট্রের জন্য হানিকর হয়ে দাঁড়াচ্ছে। ঠিক সেইভাবেই যে বিভিন্ন পারমাণবিক গবেষণাগুলো চলছে এবং পারমাণবিক কার্যকলাপগুলি চলছে, পরমাণু শক্তি উৎপাদন ক্ষেত্রগুলির যে কাজ চলছে, কেন্দ্রগুলির যে কাজ চলছে, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় কিন্তু লাগাম পড়ানো যাচ্ছে না। যে যার মতো করে চালাচ্ছে, যে যার মতো করে খুশি মতো চূড়ান্ত বাণিজ্যিক উৎপাদনকে আরো বেশি করানোর জন্য বাণিজ্যিক ভিত্তিতে শুধু এই কাজগুলো করার কারণে কি হচ্ছে, সাধারণ মানুষের স্বার্থ সেখানে বিবেচিত হচ্ছে না। এর ফলে মানব জাতির ক্ষেত্রে সেটা একটা বিশেষ থ্রেট হিসেবে থাকছেই। যতদিন না সারা বিশ্ব জুড়ে শান্তি প্রতিষ্ঠিত হবে, ততদিন পর্যন্ত এই সমস্যা কিছু মাত্রায় থেকে যাবেই। একদমই। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। অর্থাৎ গোটা বিশ্বজুড়ে যেভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, এই যুদ্ধ পরিস্থিতি যদি আর না থামে, তবে কিন্তু এই তেজস্ক্রিয় বিকিরণ থামানো কোনোভাবে সম্ভব নয়। আর যদি তেজস্ক্রিয় বিকিরণ বীভৎস আকার ধারণ করে, তবে কিন্তু ভারতেও তার প্রভাব বাড়বে। কারণ যে এই মুহূর্তের যে পরিসংখ্যান বা সমাজকর্মীদের যে বক্তব্য, তা হচ্ছে ইরানের এই পরমাণু ঘাঁটিতে বিধ্বংসী হামলার জেরে কিন্তু ভারতের মাটি, ভারতের বাতাসও কিন্তু বিষ মিলতে পারে বা বিষাক্ত হতে পারে। ইতিহাসে 3বার পারমাণবিক বিষক্রিয়ার ভয়াবহতা দেখেছে এই পৃথিবী। দগদগে সেই ঘা উস্কে দিয়ে ইরানের পরমাণু ঘাঁটিকে মার্কিন হামলা ভারত সহ এশিয়ার অন্যান্য দেশগুলিকে বিপদ বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বিশেষজ্ঞদের দাবি যে যুদ্ধের জেরে ইরানের পরমাণু কেন্দ্র যদি আক্রান্ত হয়, তবে এই তেজস্ক্রিয়তা শুধুমাত্র যে মধ্যপ্রাচ্য ধ্বংস করবে তা কিন্তু একদমই নয়, ভারতের বাতাস, জল এবং মাটিকে বিষিয়ে তুলবে। যদি তেমনটা হয়, সেক্ষেত্রে পশ্চিমা বাতাসের মাধ্যমে পারমাণবিক তেজস্ক্রিয়তা দ্রুত ছড়িয়ে পড়বে গোটা পাকিস্তান, উত্তর ও পশ্চিম ভারতে, যার ফল হবে মারাত্মক। তাই খুব দ্রুত যেন এই যুদ্ধ থেমে যায়, সেই আশাই করছে প্রত্যেকেই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।